ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল আসলে আমার একটা বন্ধুর দিদির, সে অষ্টমঙ্গলায় আসে এবং ফিরে যাওয়ার পর অনামিকার বয়স 22 হবে, 20-22। মেয়েটা সুশ্রী। সেই সময় ওর একটা ছেলের সাথে সম্পর্ক গড়ে ওঠে। নতুন একটা বায়না শুরু হয় মেয়েটার কাছে, আমার সাথে একবার ওয়োতে যাবে। ছেলেটা না মানে বিরক্ত হয়ে গিয়ে ওর গায়ে এরকম সিগারেটের ছ্যাঁকা দিয়ে দিয়ে। কি বলছো? আমি এতবার করে চাইলাম, তুই আমি দিলি না, তো দেখ তোর কি করি। ও বলছে যে দাদা আমার এরকম মনে হচ্ছে আমার শরীরটাকে না কেউ ভেতরে এরকম মুছে রাখছে ধরে। উঠে দেখছে ও যে জায়গাটা শুয়ে আছে এরকম গোল করে জায়গাটা ভিজে গেছে পুরো। ওর পোশাকের তলার দিকটা সম্ভবত ওই নাইটি জাতীয় কিছু পরে শুয়েছে বা কিছু, ওগুলো ভিজে চপচপ করছে আর পুরো রক্তে চপচপ করছে। ওর হঠাৎ মনে হয় যে ওর ভাজাইনা দিয়ে ব্লিডিং হতে শুরু হয়েছে। ও উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে আর ওর ঠিক সোজাসুজি সামনে কয়েক হাত দূরত্বে একটা অন্ধকার জাতীয় মূর্তি দাঁড়িয়ে আছে, যেটা একটু পৈশাচিক। আর সে বারবার নির্দেশ করছে ওর ভাজাইনার দিকে। ওই পিশাচ মূর্তিটার সামনে এসে ওর ভাজাইনাতে কামড়াচ্ছে। পিশাচটা ওকে না ধরে কোথাও একটা নিয়ে যাবার প্ল্যানে আছে। এইসব জিনিসপত্র করতে করতে মেয়েটা মারা যাবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। বলছে তোকে তো রক্তমারক করেছিল রে বেটি, বলছে তোর ভাগ্য ভালো তোর নাক মুখ দিয়ে রক্ত বেরোয়নি। রক্তমারক ব্যাপারটা কি? তারপরে কিন্তু খুব বেশি দিন বাঁচেনি, 1-1.5 বছরের মধ্যে উনি মারা গিয়েছেন। এই যে মৃত্যু, তোমার কি মনে হয় এই মৃত্যুর পরে মানুষের সাথে কি হয়? গরুড় পুরাণে 28টা নরকের উল্লেখ আছে, যারা ধরো নিজের আনন্দের জন্য নিজের স্বার্থের জন্য অন্য মানুষকে কষ্ট দিয়েছে। এরকম আত্মাদের আর কি কুম্ভী পাকাম নরকে নিয়ে যাওয়া হয়, নিয়ে তাদের পাকানো হয়, বাকি এরকম করে তুলে ফেলে দেওয়া হয়। এবার নরকের না 4টে দ্বার থাকে, সেই পূর্ব দ্বারের পথটা হচ্ছে অমৃত পথ বলা হয় ওটাকে। দক্ষিণ দ্বার প্রচন্ড ডেঞ্জারাস একটা দ্বার। হ্যালো আদি, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তোমার কি খবর বলো? আমিও ভালো আছি। তোমার সাথে এর আগে কিউরিও ফাইটে আমরা একটা এপিসোড করেছিলাম। ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল আসলে আমার একটা বন্ধুর দিদির, সে অষ্টমঙ্গলায় আসে এবং ফিরে যাওয়ার পর তার সাথে নানান রকম অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে। এবার এখানে যখন আমি কিউরিও ফাইটে তোমার সাথে এই এপিসোডটা করি, এই এপিসোডটা শুনে অনেকে খুব বেশি ইন্টারেস্টেড হয়েছিল। ইভেন তোমার লাইফের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো খুব আকস্মিক, খুব ভয়ের আমি কনসিডার করতেই পারি। দ্যাটস ওয়াই আজকে আমরা একসাথে মুখোমুখি বসেছি। কিউরিও ফাইটে তোমার সর্বপ্রথম ঘটনা গেছে, সেখানের একটা ক্রেজ ছিল আমার নিজের জানার যে তোমার লাইফে কী কী ঘটনা ঘটেছে। আজকে আমরা একটা ঘটনা দিয়েই শুরু করব। অ্যান্ড এই ঘটনাটা তুমি বলছিলে যে একটা মেয়ের সাথে ঘটে, বাচ্চা মেয়ে, আই গেস খুব বেশি বয়স তার নয়, রাইট? এবার তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি জানতে চাই, এবং তুমি আমাকে আগে বলো এই জায়গাটা কোথায় যেখানে এই ঘটনাটা ঘটেছিল। এটা বজবজের ওই দিকটারই জায়গা, তবে পাড়াটার নাম আমি উল্লেখ করছি না, সেটা করাটা মনে উচিত হবে না। আর মেয়েটা যেহেতু এখনো অবধি বহাল তবিয়তে আছে, এবং সেই কারণে আমার মনে হয় না যে এক্স্যাক্ট পাড়ার নামটা বলা উচিত, বা তার নামটাও আমি একটু বদলেই দিচ্ছি। তার নামটা আমরা ধরে নিই অনামিকা। এবং নাম নেই তাই না? অনামিকা, ওকে, দ্যাটস রাইট। তো আমি কি স্টার্ট করি ঘটনাটা? অনামিকার বয়স সেই সময় কত হবে, মানে যখন লকডাউন চলছিল 22 হবে, 20-22। মেয়েটা সুশ্রী এবং সেই সময় সে কলেজে পড়ছে। সেই সময় ওর একটা ছেলের সাথে সম্পর্ক গড়ে ওঠে। বেশ কয়েকদিন আর কি সম্পর্ক, মানে ফোনে ফোনে যেরকম প্রথমে হয়, মানে এখনকার জেনজি স্টাইল যেটা। তারপরে ওদের একদিন প্ল্যান হয় ওরা কেএফসি যাবে। আর কেএফসি মানেই হচ্ছে ওখানে তো নিশ্চয়ই শুধুমাত্র মানুষ সেলফি তুলতে যায় না, সেখানে কিছু চিকেন রিলেটেড জিনিসপত্রই খেতে যাবে। তো সেটা হচ্ছে মানে অফিসিয়ালি বলা যায় যে তার ওই বয়ফ্রেন্ডের সাথে মুখোমুখি ফার্স্ট টাইম দেখা। তার আগে ভিডিও কল বা এরম জাতীয় জিনিসপত্র হয়েছে। তো প্রথম দিন যখন ওরা মিট করে, সম্ভবত কোনো একটা মেট্রো স্টেশনের বাইরে মিট করে, এবং অদ্ভুত বিষয় ওদের প্ল্যান আগে থেকেই ছিল যে ওরা কেএফসি যাবে, কিন্তু ছেলেটা ওর জন্য ওই টিস্যু জাতীয় কোনো একটা কাগজে মুড়ে একটা ফ্রাইড চিকেন উইংস বা জাতীয় এরকম কিছু একটা নিয়ে আসে।
এবং নিয়ে এসে আর কি একটা, তখন দেখো সম্পর্ক তৈরি হলো ফোনে ফোনে একটা অন্য বিষয়, দেখা হওয়ার পর তখনও কিন্তু একটা ইমপ্রেস করার পিরিয়ড চলতে থাকে। একদম ঠিক, একদম ঠিক। তো তখন আর কি বলে যে আমাদের এলাকার খুব একটা মানে খুব পরিচিত একটা দোকানের ফ্রাইড চিকেন তোমার জন্য আমি এনেছি। তো মেয়েটা বলে আমরা তো কেএফসি যাচ্ছি, বলছে না কেএফসিতে এই জিনিস, এই স্বাদ পাওয়া যাবে না। তো ভালোবাসার খাতিরে সে ওটা খেয়েছে, তারপর ওরা কেএফসিও গিয়েছিল। মানে ফার্স্ট ডেটে শুনেছিলাম যে রোজ নিয়ে যায়, আরো অন্যান্য গিফট নিয়ে যায়, টিস্যু পেপারে মুড়ে চিকেন কে নিয়ে যায়। এই জিনিসটা খুব টিস্যু অদ্ভুত। পেপার, এই দেখো এক্সাক্ট টিস্যু পেপার নয়, মানে ওই জাতীয় কাগজের, বক্সে হোয়াট এভার দ্যাট ইজ, বাট মানে এটা খুব উইয়ার্ড একটা ব্যাপার। উইয়ার্ড, ডেফিনেটলি উইয়ার্ড। তো ওরা তারপরে কেএফসি যায়, কেএফসি থেকে খাওয়া দাওয়া করে, যা সেদিন কেড়ে যা ঘোরাঘুরি মজা করার করে বাড়ি পৌঁছয়। এর ঠিক 1 থেকে 2 দিনের পর মেয়েটার মধ্যে না কিছু একটা চেঞ্জেস আসতে থাকে। চেঞ্জেসটা কিরকম, মেয়েটা হঠাৎ ওই ছেলেটার জন্য অত্যন্ত বেশি ফিল বোধ করতে শুরু করে যে হি ইজ দ্য আলটিমেট ওয়ান, এরকম একটা বিষয়। তারপরে ফোনে কথা হয় বা এরকম জিনিসপত্র হয়। এর মাঝখানেও তো ওদের 1-2বার দেখা হয়েছে, তারপরে ওদের আরেকদিন দেখা হয়। সেই দিনকে ছেলেটা ওর বাড়ির পুজোর প্রসাদ বলে সন্দেশ জাতীয় কোনো একটা মিষ্টি নিয়ে আসে। তো ভালোবাসায় তখন ওতপ্রোতভাবে আর কি, তখন নতুন পাখিরা হাবুডুবু খাচ্ছে, উড়ছে, কখনো মাছ কখনো পাখি। তো ওই সন্দেশটাও খায়। ওই যে বাড়ি গেল সেদিন থেকে, তারপর থেকেই না মানে মেয়েটা ফিল করে যে ওর অদ্ভুত একটা ঘোর চলছে, যে একটা অদ্ভুত একটা ঘোর। মানে যতক্ষণ ছেলেটার সাথে রয়েছে ততক্ষণ বেশ খিলা পরিবেশ, বাড়ি পৌঁছানোর পর থেকেই পরিবেশে একটা অন্যরকম ফিলিং যে ওকে ছাড়া ঠিক ভালো লাগছে না আমার। মা বাবা ভাই বোন ঠিক আবার কবে দেখা করার প্ল্যান করা যায়, এইরকম হতে হতে অদ্ভুত একটা বিষয় হয়। ভালোবাসার স্মৃতি হিসেবে মেয়েটার থেকে ও বলে তোমার একটা পোশাক আমায় দেবে, যখন রাত্রেবেলা শোবো তোমার গন্ধ পাবো আমি। বাচ্চাদের প্রেম যেরকম, বুঝতেই পারছো। তো মেয়েটা হ্যাঁ খুব আমাকে তো প্রচন্ড ভালোবাসে, তো সেরকম একটা পোশাক ওকে দেয়। এই পোশাকটা যবে থেকে দিয়েছে কৌস্তব, তার 3-4 দিন পর থেকে ছেলেটার নতুন একটা বায়না শুরু হয় মেয়েটার কাছে, আমার সাথে একবার ওয়োতে যাবে। এইবার একটা কথা বলি, ওই যে ঘোরের যে বিষয়টা আসছে, আমাকে যখন এই ঘটনাটা বলেছিল আমার শুনে মনে হয়েছে যে ওকে বশীকরণ জাতীয় কিছু একটা করার চেষ্টা, আমারও তাই মনে হচ্ছে, এরকম কিছু একটা করেছে। তবে একটা অদ্ভুত বিষয়, ধরো কেউ কাউকে বশীকরণ করলো, তার কিন্তু পুরো সেন্সটা নিয়ে নিতে পারে না সে, 70% নিল, 25%, 30% তার নিজের মধ্যেও থাকে। মেয়েটা কিন্তু ওই ওয়ো যাবার প্রসঙ্গে না বলেছে যে আমি ব্যাপারগুলোতে হ্যাঁ অভ্যস্ত নই বা আমি ঠিক চাই না, এমনি ঘোরাঘুরি করছি, এটাই বেশ ভালো, ঠিকঠাক আছে। কিন্তু ওর বায়না বেড়ে যেতে থাকে। এবং এইসবের মাঝখানে, এইসব কিন্তু মোটামুটি ধরো না চলছে 5-6 মাস সম্পর্ক চলছে ওদের। এইসবের মাঝে মাঝে না ছেলেটা নানান রকম এটা সেটা বলে মেয়েটার কাছ থেকে টাকা পয়সা নিত। আর মেয়েটা অ্যাকচুয়ালি, মেয়েটার ফ্যামিলি কিন্তু রিচ, মানে তাদের যারা দাদু ঠাকুমারা ছিল বা ওরা অ্যাকচুয়ালি সরকারি চাকরিপত্র করতো, আর নাতি নাতনিকে অত্যন্ত বেশি ভালোবাসে, তাই একটা বেশ ভালোই পকেট মানি পেয়ে যায়। এবার সেইটা জানতে পারে ছেলেটা, এবং সেইটাকে কাজে লাগিয়ে কখনো কখনো ওর কাছ থেকে না, কখনো 500, কখনো 2000, বা কখনো খুব প্রয়োজন পড়ে গেছে 3-4 হাজার টাকা দেবে, কিন্তু ওই ভালোবাসার ইয়েতে বা 70% বশীকরণের থ্রুতে টাকা পয়সা কিন্তু দিত। এরকম করতে করতে কিন্তু বেশ কয়েকবার ছেলেটা তারপরে ওই ওয়ো যাবার প্রোগ্রামটাকে বারবার করে আর কি বলতে থেকে পিচ করতে থাকে। হ্যাঁ, কিন্তু অদ্ভুত একটা বিষয়, মেয়েটার বাবা একটু জ্যোতিষ সম্পর্কে না জানে, তাই জন্য অনেক সময় দেখবে আমাদের বাড়িতেও ওই নজর টজর যাতে না লাগে সেজন্য প্রোটেকশন দিয়ে রাখা, এটা সেটা এইসব জিনিসপত্রগুলো করেছে। তাই বাড়িতেও যখন থাকতো
তখন কিন্তু ওর ওপর প্রভাবটা হয়তো একটু কম ফিকে হতো, কিন্তু একেবারে ওটা থেকেও বেরিয়ে আসতে পারেনি। এরপর একদিন মানে মেয়েটা হঠাৎ রাত্রেবেলা ওর বয়ফ্রেন্ডকে ফোন করছে, দেখছে ফোনটা ব্যস্ত রয়েছে আর কি, বিজি চলছে। তখন বাজে কটা হবে, 12:30, মানে ডিনার করে রাত্রেবেলা একটু বয়ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে ঘুম। সেই টাইমটাতে মানে কয়েকদিন আগেও যখন ওই টাইমটাতে ভিডিও কল বা নর্মাল কল করে ঘুমোতে যেত, একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে ঘুমোতো, তো সেই বিষয়টা হঠাৎ বন্ধ হয়ে যায়। মানে ফিল করে যে এই ছেলেটা না অন্য কারোর সাথে একটা হয়তো সম্পর্কে আছে, কারণ রাত্রেবেলা ফোন করছে। আর ফোনটা দেখো, কারোর সাথে যদি আমরা পরিচিত কারোর সাথে কথা বলি বা এমার্জেন্সি রিলেটেড কোনো একটা প্রবলেম হয়, তখন আমরা অনেক সময় টেক্সট ছেড়ে দিই যে একটু পরে কল করছি বা কিছু, ওরকম নয়। মানে ওটা প্রায় চলছে রাত্রি 2:30, 3টে অবধি চলছে কল। মানে ওই পার্টিকুলার দিনটাতেই 12:30টায় ফোন করছে, তারপর থেকে ফোনে পাচ্ছে না, তারপর থেকে ব্যস্ত চলছে আর কি। আর এর মানে আগে অবধি প্রত্যেকদিন। হ্যাঁ, এবার বলছি, আমি আস্তে আস্তে আচ্ছা, আসছি। হ্যাঁ। এর আগে অবধি মানে সেই দিন সন্ধেবেলাতেও আর কি ওকে লাস্ট বলেছে, তুই চ না আমার সাথে ওই হতে একদিন, আমি তো তোর বয়ফ্রেন্ড হই, কিন্তু না করেছে। তারপর থেকে মোটামুটি রাত্রেবেলা করে যখন কল করে ব্যস্তই পায়, দিনের বেলায় 2-1বার কথা হয়েছে, কিন্তু ছেলেটার কথা বলার টোনে না একটা অ্যাভয়েড টোন পাচ্ছে। তো রাত্রেবেলা করে যখনই কল করছে ওরকম ব্যস্ত চলছে। তো ওরা একদিন প্ল্যান করে যে দেখা করব, একবার দেখা করার কথা। ছেলেটা আসতে চায়নি প্রথমে, মেয়েটা তারপরে ওকে বলেছে ঠিক আছে তোর যেটা ইচ্ছে পূরণ করবো, তুই আয়। মানে রাজি হয়ে গেছে। ওও যাবার কথা আর কি বলেছে। ওরা দেখা করেছে। এবার দেখা করার পর কি দেখো, এবার মেয়েদের, এবার মেয়েটা যে একটু তো বয়স কম ওদের মধ্যে, সেই জন্য আর কি হড়বড়ানিটাও বেশি। ও না জিজ্ঞেস করেছে যে তুই অন্য কারোর সাথে সম্পর্কে আছিস তাই না? এবার ছেলেটা প্রথমে ডিনাই করতে 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 এক সময় আর কি, মানে অনেক সময় ধরে ঘ্যানোর ঘ্যানোর করছে, বিরক্ত হয়ে গেছে। এবার ছেলেটা বলছে তুই আমাকে তো বললি ও যাবি বলে ডাকলি, তুই কেন এটা করছিস? বলে আমি ওই অ্যাকচুয়ালি যাবো না, আমি তো সামনাসামনি তোকে প্রশ্নগুলো করবো বলে ডেকেছি। এইবার মানে ওর তো, ছেলেটার তো মাথা গরম হয়ে গেছে স্বাভাবিক, যে ভাই এত কাঠখড় পুড়িয়ে প্ল্যানিং ফ্ল্যানিং করে এলাম। তো মেয়েটা তো কিছুতেই যাবে না, এবং এইটাই বারবার প্রশ্ন যে কার সাথে কি আছিস বা আছিস, তো আমি বুঝতে পারছি এরকম জিনিসপত্র। ছেলেটা সিগারেট খাচ্ছিল ধরো কথা বলতে বলতে, তো মেয়েটা ওকে চার্জ করায়, ছেলেটা না মানে বিরক্ত হয়ে গিয়ে ওর গায়ে এরকম সিগারেটের ছ্যাঁকা দিয়ে দিয়েছে। কি বলছো? হ্যাঁ, যে সত্য এখান থেকে, মানে হাতে ধরে এরকম সিগারেটটা ধরে আছে, তুমি আমার সামনে এগিয়ে এলে, সরতো এখান থেকে। প্রথমে আর কি হাত দিয়ে সরানোর চেষ্টা করেছে, সরছে না, এবার এরকম ছ্যাঁকা দিয়েছে। তখন তো স্বাভাবিক সরে আসবে, মানে সরে এসছে। ছেলেটা সেই সময় মানে ও চলে যাচ্ছিল ছেলেটা, তার আগে মেয়েটাকে বলে আসে যে তোর কাছ থেকে আমি এতবার করে চাইলাম, তুই আমি দিলি না, তো দেখ তোর কি করি। এবার সেই সময় কি রাগের মাথায় আছে, মেয়েটা ভাবছে রাগের মাথায় একটা শুকনো হুমকি দিয়ে চলে গেছে বা কিছু, রেগে ফেগে বাড়ি চলে এসছে। আর সেই সময়টা একটু বলি, সেটা না মোটামুটি কোভিড চলছে তখন। কোভিডের মধ্যে এটাই প্রশ্ন, কোভিডের মধ্যে দেখা করছে কিভাবে? না, লকডাউন পড়েনি, মানে কোভিডটা আর কি আস্তে আস্তে করে হচ্ছে, তখন আমাদের কলকাতা বলে লকডাউন হয়নি। ওকে ওকে, আই গট ইট। এরকম একটা ব্যাপার চলছে। তো তারপর আর কি বাড়ি ফিরে আসে। এই ঠিক বাড়ি ফিরে আসার একদিন পর থেকে মেয়েটা এরকম রাতের বেলা খাওয়া দাওয়া সেরে ঘরে গেছে, ঘরে গিয়ে এরকম আয়নার সামনে চুলটুল বাজে ফ্রেশ ট্রেশ হয়তো শোবে বা এরকম কিছু, হট করে ফিল করছে ওর নাভির তলার অংশটায় একটা ব্যথা ফিল করছে, মানে একটা মোচড় দাবা টাইপের একটা ব্যথাও ফিল করছে। প্রথমটা ভেবেছে বোধহয় কিছু উল্টোপাল্টা খাওয়া হয়েছে এরকম জাতীয় কিছু, তো ঠিক আছে সেরে যাবে। তো ওর বাড়িতেও একবার বলেছিল, ওর বাবা মাকে ফোন করেছে নিচের তলায়, যে জানো তো পেটটা খুব ব্যথা করছে। ও বললো ঠিক আছে গ্যাসের ওষুধ ফষুধ কিছু একটা খাও, খেয়ে শুয়ে পড়। তো ওরকম খেয়ে শুয়ে পড়েছে। রাত্রিবেলায় শোয়ার পর প্রায় আধ ঘন্টা পর না ও হঠাৎ ফিল করছে ওর ওই যে মোচড়টা যেটা নাভির তলায় চলছিল সেটা ওর শরীরে আস্তে আস্তে প্রসারিত হচ্ছে, মানে উপরের দিকে আসছে ব্যথাটা, হাতে পায়ে শরীরের নানান স্থানে প্রসারিত হচ্ছে। এবং এই ব্যথাটা ঠিক এরকম ফিল করছে ও, অনেক সময় আমরা ভেজা কাপড় কিরকম নিংড়ে যে জল ঝরাই, ও বলছে যে দাদা আমার এরকম মনে হচ্ছে আমার শরীরটাকে না কেউ ভেতরে এরকম মুছে রাখছে ধরে। শুনছি ব্যাপারটা।
তো সেই দিনকে কি করেছে, মানে ওরকম চলতে 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 একটা সময় অবধি প্রায় 2-2:30 অবধি ওর ব্যথাটা আর কি অনেকটা পিক চলে। তারপরে একটা সময় একটু হয়তো থিতু হতে ও ঘুমিয়ে গেছে। এবার দেখো, ও মোটামুটি সকালে উঠে 9:30-10টা। এবার যেহেতু আগের দিন ঘুমোতে দেরি হয়েছে, সেহেতু ওর উঠতে উঠতে প্রায় 12টা-12:30 বেজে গেছে। ঘুম থেকে উঠে ও যেটা আবিষ্কার করে ওর নিজের আশপাশে বা নিজের মধ্যে, এটা ভয়ানক। কি হয়েছিল? ও ফিল করছে যে ওর পিঠ, কোমর, এই জায়গাগুলো না এরকম বিছানার চাদরের সাথে চিটচিট করছে আর কি। এবার বুঝতে পারেনি কি হয়েছে, চিটচিট করছে। উঠে দেখছে ও যে জায়গাটা শুয়ে আছে এরকম গোল করে জায়গাটা ভিজে গেছে পুরো। সাথে ওর অন্তর্বাস, ওর পোশাকের তলার দিকটা সম্ভবত ওই নাইটি জাতীয় কিছু পরে শুয়েছে বা কিছু, ওগুলো ভিজে চপচপ করছে আর পুরো রক্তে চপচপ করছে। রক্তে রক্তে চপচপ করছে, পুরো লাল, ঠিক আছে, জল নয়, পুরো লাল। ওর হঠাৎ মনে হয় যে ওর ভাজাইনা দিয়ে ব্লিডিং হতে শুরু হয়েছে। এইবার সেখানে ওর প্রথম সেন্স কি আসবে, হয়তো আমার পিরিয়ডস হচ্ছে। একদম। কিন্তু ওর পিরিয়ডসটা ধরো এখনো হতে 1-1.5 সপ্তাহ বাকি, মানে ডেট আসার তো একটা বিষয় থাকে মেয়েদের। তো সেরকম হয়েছে, কিন্তু ওর একবার মনে হয়েছে যে হয়তো হরমোনালি কিছু চেঞ্জেস মেয়েদের শরীরে হতেই থাকে, এগিয়ে এসছে বা ওরকম কিছু। কিন্তু অত রক্তপাত ভাই কখনো হয়নি। তো ও তাড়াতাড়ি করে উঠে সবার আগে ওরকম একটা, এবার নিজেকেও তো ঘৃণা লাগে না ব্যাপারটায়, ও ওয়াশরুমে গিয়ে গাটা ধুচ্ছে। ও যখন গায়ে জল ঢেলে পুরো জিনিসটা ধুচ্ছে, তখনও দেখছে মানে ধোয়ার সময় ওর ভাজাইনা দিয়ে রক্ত এরকম চুঁয়ে চুঁয়ে পড়ছে। মানে সদ্য হাত কাটলো, জল ঢাললে দেখবে রক্ত চুঁয়ে চুঁয়ে পড়তে থাকে, ওরকম জিনিসটা চলছে ওর। এবার ওর মাকে ডেকেছে আর কি, কোনো রকম স্নান টান করে নি এসে। ওর মাও ওটাই বলেছে যে হয়তো তোর ডেট এগিয়ে এসছে। কিন্তু ওর মাকে বলছে, মা আমার এত কেন হচ্ছে, হেভি ফ্লো কেন, প্রচন্ড ফ্লো আর কি। আর প্রায় 1 ঘন্টা ছাড়া ছাড়া ওকে প্যাড বদলাতে হচ্ছে। ওর নর্মালি যেটা হয় ধরো 3-3.5 ঘন্টা চলে যায়, সেটা 1 ঘন্টায় আর কি ভিজে জবজব করছে আর কি। মানে একটা মোটা রুমালকে জলের মধ্যে চোবালে যেরকম জবজবে হয়ে যায় সেরকম জবজব করছে প্যাড। তো ওর মায়েরও ব্যাপারটা প্রথমে নর্মালি লেগেছে, যে জানি না কি হয়েছে, বাট 2-1 দিন দেখ। সেদিনকে রাত্রেবেলা এই যে এই ব্লিডিংটা কিন্তু চলছে, আর ব্যথাটা ঠিক শুরু হচ্ছে ঠিক সূর্য ডোবার একটু পর থেকে। ঠিক সেই দিনকেও সূর্যটা ডুবেছে, ওর আবার এই পেটের তলাটাতে না ব্যথা শুরু হয়েছে। আর ঠিক সেরকমই একটা সিমটম, প্রথমে ব্যথাটা এতটা ফিল করছে, রাত বাড়ার সাথে সাথে শরীরের মধ্যে প্রসারিত হচ্ছে ব্যথাটা। তো সেই দিনকে ওর প্রায় ওই হয়তো কিছু প্যাডস আগের থেকে আনা ছিল, সেইগুলো প্রায় শেষ সব কটা, ঠিক আছে। এবার এরকম একটা ব্যাপার হচ্ছে, সন্ধ্যেবেলায় আরো কিছু আর কি ওর মাকে দিয়ে বলিয়ে টলিয়ে কিনে আনে। রাত্রেবেলা আবার শুয়েছে, আবার পরের দিন সকালবেলা দেখছে ওরকম অবস্থা। এবার একটা ছোট কথা বলি, রাত হলেই না ওর ওই যে ব্যথাটা তো আগের দিনও ফিল করেছে। মেয়েদের একটা জিনিস হয়, সেটা হচ্ছে একটা রোল অন জাতীয় জিনিস হয়, যখন পিরিয়ডস ক্র্যাম্প ওঠে না, ওই রোল অনটা লাগালে খানিকটা হয়তো ব্যথাটার উপশম হয় বা জায়গাটা একটু অবশ হয়ে যায়, যাতে ব্যথাটা কম ফিল করে মেয়েরা আর কি। আচ্ছা, ওই কিছু কিছু রোল অন গুলো ওই প্যাডসের সাথেই ফ্রি দেয় বা এরকম জাতীয় জিনিসপত্র আছে। তো ওরকম একটা লাগিয়েও শুয়েছে। তো খানিকক্ষণ ও বুঝতে পারছে যে হ্যাঁ ব্যথাটা একটু আমার কম ফিল হচ্ছে, তো শুয়ে পড়ে, কারণ পিরিয়ডস এমনি ব্যথা হয় স্বাভাবিক, এবার এটা এই ব্যথাটা একটু অত্যাধিক। ওর 3:30-4টে যখন বাজে তখন ঘুমটা ভেঙে গেছে, কারণ ও একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিল। স্বপ্নটা কি সেটা বলি। ও স্বপ্নে দেখছে ও উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। তখন ও যখন স্বপ্নে দেখছে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, ওর ভাজাইনা দিয়ে তখনও আর কি রক্ত বেরোচ্ছে ওরকম ভাবে। আর ওর ঠিক সোজাসুজি সামনে কয়েক হাত দূরত্বে একটা অন্ধকার জাতীয় মূর্তি দাঁড়িয়ে আছে, যেটা একটু পৈশাচিক। আর সে বারবার নির্দেশ করছে ওর ভাজাইনার দিক, মানে তর্জনী তুলে দেখাচ্ছে যে আই নিড দিস, এরম টাইপের একটা জিনিস।
তো ওরকম একটা স্বপ্ন দেখেও ভয় উঠে গেছে, কিন্তু স্বপ্নের মধ্যে ওই পৈশাচিক এটার আর কি মুখটা ঠিক বুঝতে পারছে না। আমাকে বলেছিল দাদা মুখটা কিরকম জানো তো, ঠিক মানুষের মতন মুখ নয়, কিছুটা ছাগলের মতন মুখ, কিছুটা বন মানুষের মতন মেশানো একটা মুখ, আর শরীরটা অদ্ভুত মানুষের মতোই, কিন্তু মানে কি বলবো একটু বিকারগ্রস্ত, একটু কিম্ভূত কিমাকার ধরনের চেহারা, হাতে নখ টোক বড় বড় এরকম জাতীয়, একটু অন্ধকারাচ্ছন্ন একটা শরীর। তো ওরম ঘুম থেকে উঠে পড়ে তখন ওর মাকে ফোন করে যে মা তুমি একটু আসো। এবার ওর মা প্রথম দুবার ফোন করে ধরেনি, কারণ সে ঘুমিয়ে পড়েছে, 3টে 3:30 বাজে। তারপরের বার ফোন করে ওর মা বলে যে কি হয়েছে, ওকে মাকে আসতে বলে ওপরে। ওর মা বলে তুই নিচে আয়। বলছে না আমি আসতে পারবো না, তুমি এসো। মা এসে দরজাটা এমনি ভেজানো থাকে, দরজা খুলে ঘরে ঢুকেছে, মেয়ে যেখানে শুয়ে আছে, মানে ও যেখানে শুয়ে আছে, ওই রক্তের গন্ধে ওর মায়ের বমি পেয়ে গেছে, ওই ঘরের রক্তের গন্ধে। মানে বিছানার চাদর তো ভিজে এরকম গোল হয়ে স্পটেড হয়ে ভিজে গেছে, মানে জাজি ম্যাট্রেসও আর কি রক্তে হয়ে যাচ্ছে। কি বলছো? এক্স্যাক্টলি, এত মানে ব্লিডিং হচ্ছে। আর ওর মা ঘরে ঢুকেই ওরকম একটা গন্ধ পেয়ে মানে সেই বমি করে দেয় অবস্থা আর কি। সঙ্গে সঙ্গে ওপরেও একটা ওদের বেসিন আছে, ওই বেসিনের ওখানে গিয়ে এ করে চোখে মুখে জল দেয়, এবং মিনিট 15-20 জন্য না সেন্সলেস টাইপের হয়ে যায় ওর মা, মানে কেমন একটা জবু থবু হয়ে রয়েছে। মানে ওর মাকেই আর কি ওকে সামলাতে হচ্ছে। তো ওর মা উঠে আর কি মানে ভাবা চাকা খেয়ে গেছে যে এরকমও হচ্ছে কেন মেয়েটার সাথে। ওর মা সঙ্গে সঙ্গে ওকে বাথরুমে নিয়ে গেছে, বলছি তুই বাথরুমে বস, আমি একটু গরম জল করে আনি, কারণ এই ব্যাপারটা তোর গায়ে একদম চিটচিট করছে, গরম জল দিয়ে ভালো করে তোকে স্নান করাবো। গরম জল দিয়ে যখন স্নান করাচ্ছে ওকে সাবান টাবান দিয়ে, তখন ও বলে মাকে যে মা আমি না এরকম একটা স্বপ্ন দেখেছি, যে কেউ একজন দাঁড়িয়ে এরকম ইন্ডিকেট করছে আমার প্রাইভেট পার্টের দিকে। তোর মা বিশেষ পাত্তা দেয়নি বিষয়টাতে, ও ঘুমের ঘোরে ভুলভাল দেখেছিস, এরকম সময় মেয়েদের এরকম অনেক রকম স্বপ্ন আসে বা এরকম থটস চলতে থাকে, হরমোনালি অনেক চেঞ্জেস চলে, তো ব্যাপারটা কি করেনি। আর সেই দিনকে রাত্রেবেলা ও আর ঘুমোয়নি আর কি। ওর মা বলছে যে করবো না, আমি তোর সাথেই আছি, বস। ওর মায়ের সাথে বসেও কথা বলছে, ও তখনও বুঝতে পারছে ওর প্যাট আস্তে 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 ভারী হয়ে যাচ্ছে, মরেই তো যাবে। এক্স্যাক্টলি। ওর দুদিনে মানে মেয়েটা এমনি চেহারা ঠিকঠাক ছিল, মেয়েটা দুদিনে না মানে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং গা ফ্যাকাশে হয়ে যাচ্ছে আর কি, শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মানে রক্তহীনতা হলে যেরকম হয়। তো ও বলছে যে আমাকে একটা না ডক্টরের কাছে নিয়ে চলো। এবার ওর মা বললো ঠিক আছে ডক্টরের কাছে নিয়ে যাবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, তবে তোর তো মোটামুটি 3-4 দিন পিরিয়ডসটা চলে, আর 1-2 দিন দেখি, যদি কমে যায় তাহলে তো মিটে গেল। এটা কি লজিক? দেখলি, এবার ওরা চাইছে ভাবছে কি মানে হয়তো যদি কমে যায় বা এরকম কিছু। এবার মেয়েটা বলছে যে আমার প্রচন্ড দুর্বল লাগছে, তুমি একটা কাজ করো, আমি হয়তো ডক্টরের কাছে যেতে পারবো না, ডক্টরকেই বাড়িতে ডেকে নিও, সবচেয়ে ভালো। বলে হ্যাঁ সেটা করা যেতে পারে, আর তোর বাবাকে বলবো কালকে সকালে বাজার থেকে ওই কুলেখাড়া জাতীয় জিনিস আনতে। কুলেখাড়া মানে কি একটা শাক হয়, ওটা খেলে আর কি শরীরে রক্ত হয়, কুলেখাড়া, মোচা, থোর, এরম জাতীয় জিনিসপত্র। তো সেদিনকে রাত্রেবেলা ওরা আর ঘুমোয়নি। পরের দিন ওর মাকে রিকোয়েস্ট করেছে যে মা তুমি একটা কাজ করবে, তুমি না আমার সাথেই ঘুমাও ওপরে, কারণ বাবা ভাই নিচে রয়েছে, আমি গিয়ে শুলে তো সেটা এই টাইম এটা তো ঠিকঠাক হবে না, তুমি আমার সাথে এসে ঘুমাবে। মা বলেছে ঠিক আছে। তো শোয়ার আগে কি করেছে আজকে, চাদর তো প্রত্যেক দিনের চাদর তো বদলাতেই হচ্ছে, চাদরটা তুলে তার তলায় না একটা প্লাস্টিক পেতেছে, পেতে তার ওপর চাদরটা পেতেছে, যাতে একদম এই ম্যাট্রেস গুলো ভিজে না যায়, কারণ চাদর কেচে নেওয়া যায়, ম্যাট্রেস কি করে কাচবে। তো সেরকম করে ঘুমোচ্ছে। সেদিনও ওরকম ব্যথা হচ্ছে ওর শরীরের মধ্যে, সাংঘাতিক ব্যথা। তবে সেই দিনকে সন্ধ্যের দিকে ও একটু কুলেখাড়া এসব খেয়েছে বা শাকসবজি খেয়েছে রাতের খাবারে, তবে প্রচন্ড দুর্বল ফিল করছে, যে খুব কষ্ট হচ্ছে, মানে হাঁটলে আর কি টান লাগছে শরীরে, এরকম একটা বিষয়। সেই দিনকে রাতের বেলাতেও ও এরকম একটা স্বপ্ন দেখেছে, সেম স্বপ্ন ওরকম, যে একটা পৈশাচিক মূর্তি ওর প্রাইভেট পার্টের দিকে আর কি আই নিড দিস এরকম টাইপের একটা জিনিসপত্র বোঝাতে চাইছে। ও জেগে মেগে উঠেছে, জেগে উঠে ও ভেবেছিল ওর মাকে ওকে ডাকতে হবে, ওর মা আগের থেকে উঠেই বসে আছে। কেন? কারণ ওর মায়ের পিঠও ভিজে গেছে, সেম চাদরে শুয়ে আছে।
বলছে তুই সাংঘাতিক ব্যাপার। প্রচন্ড সাংঘাতিক, বলছে তুই ঘুমাচ্ছিস বলে তোকে ডাকতে পারছি না আমি। ওর মায়ের পিঠের এই পাশগুলো ভিজে গেছে, রক্তে রক্তে ভিজে যাচ্ছে, মানে ওর পিরিয়ডস ব্লাডে ভিজে যাচ্ছে। তারপরে ডক্টরকে ডাকে পরের দিন সকালেই আর কি, একটা সম্ভবত গাইনোকোলজিস্ট ওদের আশেপাশের কাউকে একটা ডেকে আনে। তো গাইনোকোলজিস্ট আর কি তাকে দেখেছে, দেখে বললো দেখ এরকম পিরিয়ড এগিয়ে যায় পিছিয়ে যায় হয়, কিন্তু এত ব্লাড ফ্লো কখনো আমি দেখিনি সেভাবে। কিন্তু তোর শরীরে তোর কোনো সিমটমসও দেখছি না যে তোর শরীরে এমন কিছু রোগ হয়েছে। অনেক সময় মেয়েদের ওই পিসিওডি জাতীয় এরকম কিছু হয়তো হয়, আমি এক্স্যাক্টলি জানি না, তো আমি যদি ভুল বলে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তাতে নাকি অনেক সময় ব্লিডিং বেশি হয় কম হয় এরকম জাতীয় কিছু একটা হয়, কিন্তু সেরকম কোনো সিমটমস নেই। তবু তুই ব্লাড টেস্ট করিস, একটা ব্লাড টেস্ট করে আমাকে একটু দেখাস। ব্লাড টেস্ট দিয়েছিল আর সম্ভবত পেটের ছবি টবি কিছু তুলতে বলেছিল, ইউএসজি জাতীয় এরকম জাতীয় কিছু। তো ডক্টর ওকে ওষুধপত্র কিছু লিখে দিয়ে গেছে। এর ঠিক দুদিনের মাথায় পড়ে গেছে লকডাউন, মানে আর কোথাও বাড়ি থেকে আর কি বেরোনো যাচ্ছে না। আর বেরোনো যাচ্ছে মানে হয়তো সকালে কয়েক ঘন্টা ওই বাজারে যাওয়ার জন্য কিছুটা সময় দিচ্ছে। এবার আর সেটাও দিচ্ছে হচ্ছে একটু ভোর ভোর টাইমে, 8টা 8:30, সেই সময় কোন ডক্টরের চেম্বার খোলা থাকে, আর সেই সময় ডক্টর অ্যাভেলেবেলও ছিল না। এইরকম করে প্রায় 1 মাস চলেছে এরকম অবস্থা। মেয়েটা এইরকম হয়ে গেছে, কৌস্তব এইরকম চেহারা হয়ে গেছে মেয়েটা। মানে যে পোশাকগুলো বাড়িতে পরছে না, ও যখন পরছে দেখে মনে হচ্ছে হ্যাঙ্গারে ঝুলছে পোশাকটা, এরকম রোগা হয়ে গেছে মেয়েটা। তবে ঠিক এরকম 1 মাসের মাথায় একদিন ওর বয়ফ্রেন্ডের ফোন আসে সন্ধ্যের দিকে, তখন 8টা 8:30 বাজে। ওর মা সম্ভবত নিচে রান্না ফান্না কিছু একটা করছে। প্রথমবার ফোন তোলেনি, ঠিক আছে, যে ফোন তুলবো আবার ইয়ে কিছু ভাটাবে, আমার এই শরীরের অবস্থা কি বলবো না বলবো, আর এই একটু তার কাটা টাইপের ছেলে কি আবার চেঁচামেচি করবে না করবে। তো বেশ কয়েকবার ফোন করার পর তুলেছে, তুলে এবার বলছে হ্যালো কেমন আছো না আছো। এবার ওই টাইমে মেয়েটার গলাটা এমনই অবস্থা, মানে সে ভালোভাবে কথা বলতে পারছে না, বলছে শরীরটা খুব খারাপ। ছেলেটা বলছে কি হয়েছে। প্রথমে না মেয়েটা বলতে চায়নি কি হয়েছে, কারণ এটা এম্বারেসিং একটা ব্যাপার। কিন্তু অনেকবার ফোর্স করার পর মেয়েটা বলেছে যে আমার এরকম প্রচন্ড ব্লিডিং হচ্ছে, আমার হচ্ছে। এবার ছেলেটা বলছে কতদিন ধরে হচ্ছে, বলছে তো চলছে 1-1.5 মাস হয়ে গেল। ছেলেটা তখন কি বলছে, বলছে কেমন লাগে। মেয়েটা বলছে কেমন লাগে মানে আমার এরকম শরীরের অবস্থা আর তুমি আমাকে এরকম ভাবে হাসি ঠাট্টা করছো, কেমন লাগে। ছেলেটা বলছে কেমন লাগছে, অনেক চেয়েছিলাম দিলি না তো, এবার দেখ কি করি তোর অবস্থা। মেয়েটা এটা পুরো অমানুষ, সাইকো টাইপের। মেয়েটা এটা শুনে মানে এতদিন শরীর ঠান্ডা ছিল, এবার বুকের ভেতর ঠান্ডা হয়ে গেছে। মানে তাহলে কি বলতে চাইছো। এবার ওকে আবার রিপিট প্রশ্ন করছে, ও ফোনটা কেটে দেয়। তারপরে মেয়েটা ওকে 2-3 বার ফোন করেছে, কিন্তু ততক্ষণে ব্লক করে দিয়েছে ওকে। তো ওর মা যখন ওকে খেতে ডেকেছে, ও গেছে খেতে, খেয়ে দিয়ে এসে তো এবার ওর মা ওর সাথে শোবে রাতে। ওর মাকে না তখন বলেছে যে আমাকে ও ফোন করেছিল। বাট ওর মা জানতো যে ওর সাথে একটা হালকা পাতলা একটা সম্পর্ক চলছে, কিন্তু এই এত মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে, অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে ছেলেটার, এইসব জিনিসপত্রগুলো জানতো না। এবার ওর মাকে বলার পর ওর মা ওর মানে মেয়ের সামনে না বিশেষ কিছু প্রকাশ করেনি, যে শুনলে হয়তো আরো দমে যাবে। কিন্তু মায়ের মাথায় ব্যাপারটা স্ট্রাইক হয়ে রয়েছে। এবার তখন ও নিজেই বলেছে জানো তো মা, আমি ওকে আমার 1-2 জামা দিয়েছি। এবার জামা মানে কি, জামা মানে জামা, চুল, নখ, এগুলো হচ্ছে আমাদের ডিএনএ এর মতন, আর এগুলো ব্ল্যাক ম্যাজিক রিলেটেড জিনিসপত্রে অনেকটাই কার্যকরী, এটা তুমিও জানো ভালোভাবে। তোর মা প্রথমে ওর সামনে সেরকম ভাবে কিছু প্যানিক করেনি বা কিছু, বলছে তুই ওসব নিয়ে মাথা ঘামাস না, তুই ঠিক হয়ে যাবি, তুই ঠিক হয়ে যাবি। এই যে ফোনটা সেদিন কেউ করলো, সেই দিন রাতের বেলায় ও যে শুয়েছে, তারপর থেকে ওর স্বপ্নের মধ্যে সামান্য একটা বদল দেখা গেছে। এই কদিনের স্বপ্নে দেখেছে, এই কদিনের স্বপ্নের মধ্যে কিন্তু প্রত্যেক দিন দেখেছে যে ওই পিশাচ মূর্তিটা আর কি ওর প্রাইভেট পার্টের দিকে ওরম ভাবে আর কি ইঙ্গিত করছে। আজকে স্বপ্নে দেখছে ও ওই পিশাচ মূর্তিটা ওর সামনে তেড়ে আসছে, কিন্তু ও পিছিয়ে যেতে পারছে না। দেখবে স্বপ্নে এরকম আমাদের জিনিস হয়, আমরা খুব জোর দৌড়ানোর চেষ্টা করছি বাট পাচ্ছি না।
ওই পিশাচ মূর্তিটার সামনে এসে ওর ভাজাইনাতে কামড়াচ্ছে, মানে ছিঁড়ে খাবার চেষ্টা করছে, কামড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এরকম সিচুয়েশনটা চলতে গিয়ে ও আবার ঘুম থেকে উঠে পড়েছে, ঘুমটা ভেঙে গেছে। আর ওর মোটামুটি প্রত্যেকদিনই 3টে সাড়ে 3টের সময় ঘুমটা একটা ভাঙা একটা হ্যাবিচুয়েটেড টাইপের ব্যাপার হয়ে গেছে, কারণ ওই টাইমে মানে অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে ওর। তো ওর মাকে এবার ডেকেছে। ও এর মাঝখানে একটা কথা বলে দিই, ওর মা ওই এই ব্যাপারটা ওই সেদিনকে হওয়ার পর থেকে ওর মা না নিচে আর কি বিছানা করে, একটু মোটা করে বিছানা করে শুচ্ছে, এক বিছানায় শুতে অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ ওর মাকেও তাহলে স্নান করতে হচ্ছে বারবার করে। তো তাড়াতাড়ি করে উঠেছে, ওর মাকে ডেকেছে, আবার সেই স্নানের পর্ব চলছে, গরম জল। কিন্তু আজকে একটা অদ্ভুত বিষয়, স্নান করতে গিয়ে যখন শরীরটাকে ধুচ্ছে তখন ভাজাইনাদি দেখছে যেরকম আলগা আলগা রক্তপাত চলছে, সাথে না ভাজাইনার ওপরের অংশে, মানে তলপেটের তলার দিক থেকে অংশে এই যে ছোট ছোট না কাটস লেগে আছে, সামথিং নখের আঁচড়, ছোট ছোট, খুব গভীর নয়, আলগা পাতলা। কিন্তু এমন নয় যে দাগগুলো পুরনো দাগ, নতুন হয়েছে, তাজা দাগ, কারণ ওই দাগগুলোর উপর দিয়ে আঙ্গুল চালালে জ্বালা জ্বালা করছে। এরকম প্রায় অসংখ্য দাগ, প্রায় 10-15টা দাগ এরকম। তো ওর মাকে বলে যে মা আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। এবার ওর মা কি করবে, বেরোতে পারছে না বাড়ি থেকে, কেউ, সবাই বাড়িতে আটকা পড়ে গেছে আর কি। মানে পিরিয়ডস এর প্যাডস হয়তো আজকে অর্ডার দিচ্ছে, 2 দিন পর আর কি আসছে, তাও 3টে অর্ডার দিলে 2টো আসছে। সেই সময় আবার এরকম জিনিসপত্র হয়েছে যে সবসময় ওই কি বলে ক্যাশ নিচ্ছে না অনেকে, কারণ কোভিডের কারণে অনলাইন। এবার ও সবসময়, এবার ওর বাবা মা কিন্তু অনলাইন সেরকম ভাবে ব্যবহার করে না, করলে ওই কিউআর কোড ফোড স্ক্যান করে, কিন্তু ও গিয়ে রিসিভ করবে কি করে, ও তো ঘর থেকে নামতেই পারছে না। এরকম সিচুয়েশন চলছে, মানে খুব কষ্টের ব্যাপারটা চলছে। এরকম করতে করতে আরো 10-12 দিন কাটে। 10-12 দিন কাটার পর ওর স্বপ্নের দৃশ্য আবার বদলায়। এই কদিন প্রায় দেখেছে যে ওরকম সামনে তেরে এসে ভাজাইনাকে কামড়াচ্ছে, খামচাচ্ছে। এরপর দেখছে যে ওই পিশাচটা ওকে না ধরে কোথাও একটা নিয়ে যাবার প্ল্যানে আছে, মানে হাতটা ধরে ওকে আর কি পাফা ধরে টানছে। এরকম করতে করতে প্রায় মাস 6 চলে গেছে। মেয়েটা প্রত্যেক দিন, মেয়েটার হচ্ছে মানে বেসিক খাবার হয়ে দাঁড়িয়েছে কুলেখাড়ার শরবত। কারণ ও, এবং সাথে সাথে আরো শুধু যে এটা চলছে সেটা নয়, এগুলো হতে হতে না ওর শরীরে নানান রকম আরো রোগ ও ফিল করছে। প্রচন্ড দুর্বল, কিছু খেতে গেলে বমি উঠে আসছে, সারাক্ষণ ভেজাইনাতে ব্যথা করছে, হাঁটাহাঁটি করা বন্ধ। ও বলছে দাদা আমার যখন টয়লেট যাওয়ার হতো, ইউরিন পাস করার প্ল্যান মানে মাথায় এলেন আমার ভয় লাগছে, কারণ প্রচন্ড জ্বালা করছে জায়গাগুলো। আর ততদিনে কিন্তু ওই আঁচড়ের স্বপ্ন দেখতে দেখতে ওর ভেজাইনার মধ্যে প্রচুর কার্টস, আর যেগুলো প্রত্যেকদিন নতুন নতুন কার্টস অ্যাড হচ্ছে আর কি। এরকম করে প্রায় 6-7 মাস চলেছে। মেয়েটার চেহারা এইরকম হয়ে গেছে, ঠিক আছে। আমাকে একটা দুটো ছবি দেখিয়েছিল সেই সময়ের আর কি ছবি, মুখের হাড় ফাড় দেখা যাচ্ছে, মাংস নেই কৌস্তব, মানে কেবলমাত্রই চামড়া, ওই হাড়ের উপরে একটা পরদের মতন করে মাংসটা রয়েছে। এইসব জিনিসপত্র করতে করতে মেয়েটা মারা যাবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। কারণ ওর বাড়ির লোকজন আর কি, ও এর মাঝখানে আরেকটা ছোট্ট কথা বলি, আরেকজন ডক্টরকে ওরা না অনেক সাধ্য সাধনা করে বেশি চার্জ দিয়ে বাড়িতে আনিয়েছিল, কিন্তু সেও বিশেষ কিছু করতে পারছে না। আর তার মাঝখানে ওর ইউএসজি করার কথা বলেছিল, ওসব তো করতেই পারেনি লকডাউনের কারণে। মেয়েটা মারা যাবে, মেয়েটা বিছানা থেকে উঠতে পারছে না। 2-3 দিন এরকম চলছে যে ওই সব রক্ত ফক্ত মেখেও শুয়ে আছে ঘরের মধ্যে। এবার ওর মা কতটুকু করবে, মানে ওকে সরিয়ে যতটুকু বিছানার চাদর বদলানো যায় এসব করে যাচ্ছে। কতবার স্নান করানো যায় একটা মানুষকে সারাদিনে, 1 ঘন্টা ছাড়া ছাড়া প্যাডস বদলাতে হচ্ছে সারাদিনে, প্রায় 15-16টা প্যাড লেগে যাচ্ছে, ওই এক্সট্রা লার্জ প্যাড বা এরকম জাতীয় কিছু হয় মেয়েদের, আমি জানি না, ও বলছিল। এরকম 6-7 মাস চলার পর মানে ও শেষ, ওর আর কিছু নেই এরকম শরীরে। তখন হঠাৎ ওর মা আর কি খোঁজ করতে করতে ওর মামার বাড়ির দিকে এরকম বলেছে যে আমার মেয়ের অবস্থা মনে হয় মারা যাবে, তোমরা মনে হয় এসে আর দেখতেও পাবে না, কারণ গাড়ি ঘোড়া তো চলছে না। তখন আলোচনা ভিত্তিক এরকম একটা জায়গায় যাবে, মানে জানতে চাই যে কি হয়েছে না হয়েছে। তখন এরকম ব্যাপার বলে যে একটা ছেলে বোধহয় এরকম জাতীয় কিছু করেছে। তো ওই মামার বাড়ির আশেপাশের কেউ না ওর মামার বাড়িতে খোঁজ দেয় যে এইখানে না একজন সাধিকা আছে, তুমি একবার ওর কাছে পারলে যাও। কিন্তু এরা বলছে আমরা যাবো কি করে এখান থেকে, এবার ধরো বারাসাতের ওই দিকটাতে ওদের মামার বাড়িটা, বলছে আমি যাবো কি করে এখান থেকে। বলছে
তখন কি করে, ওর মামার বাড়ির লোকেরা আর কি ওর সাথে যোগাযোগ করায়। যোগাযোগ করে তখন ওই সাধিকা কিছু একটা তাবিজ বানিয়ে দিয়েছে, ঠিক আছে? কবচ নয় কিন্তু তাবিজ। তাবিজ আর কবচ দুটো আলাদা জিনিস হয়, ঠিক আছে? ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কবচ শরীরে ধারণ করে, ঠিক আছে, এবং সেটা ধারণ করে রাখতে হয়। আর তাবিজটা কি, তাবিজ হয়তো তোমাকে তোমার শরীরে দিল বা তোমার আশেপাশে তোমার ঘরে কোথাও দিল, যেটার কাজ শেষ হয়ে গেলে তাবিজ কিন্তু অটোমেটিক ওইখানে তোমার চোখের সামনে আসবে বা ওটা হাত থেকে কোনো রকম ভাবে বেরিয়ে যাবে, থাকবে না, ওটা স্টে করবে না, কাজ শেষ ও শেষ। কর্ণের কবচ মনে আছে? শরীরে সবসময় ধারণ করতে হতো, কর্ণের কিন্তু তাবিজ নয়, বুঝতে পারছো? ওকে, বুঝতে পারছো? তো মাঝখানে না এরকম কয়েকদিনের জন্য বোধহয় লকডাউন এরকম খুলেছে বা কিছু একটা হয়েছিল, যে মাঝখানে কয়েকদিনের জন্য ওই মানে কিছু জোন আছে যেগুলোকে আর কি, যেগুলোতে লকডাউন চলছে, বাকি একটা দুটো জায়গায় খুলছে বা কয়েক ঘন্টার জন্য এরকম কিছু হয়েছে। ওর মা তখন ওর মামার বাড়িতে গেছে, গিয়ে এবার কথা বলতে বলছে এরকম একটা জিনিস বানিয়ে দিয়েছে, তোর মেয়ের ঘরের জাজিমের তলায় বা কোথাও একটা রাখতে বলেছে। তো রেখেছে, এরকম এসে লুকিয়ে রেখেছে। তখন কিন্তু মেয়েটা জানেও না যে ওরকম একটা জিনিসপত্র রয়েছে। এইটা থাকার প্রায় দিন 4-5 পর থেকে মেয়েটার আস্তে আস্তে ব্লিডিংটা সবার আগে একটু কমতে শুরু করেছে। সাথে সাথে রোজ যে স্বপ্নগুলো দেখছিল, সেই রোজ স্বপ্ন দেখার পরিমাণটাও কমেছে। এখন হয়তো 5 দিনে 3 বার দেখছে। সাথে সাথে অতটা ঘৃণাও দেখছে না, ব্যাপারটা অনেকটা আস্তে আস্তে থিতাচ্ছে আর কি, জিনিসগুলো কাটতে শুরু করেছে। এরম হতে হতে প্রায় 1 মাসের কাছাকাছি লেগেছে ওর পুরো ব্লিডিং নর্মালে আসতে, 1 মাসের কাছাকাছি লেগেছে। আর এই জিনিসটা কিন্তু প্রায় চলেছে, ওর ব্লিডিং এর বিষয়টা প্রায় 9 মাস হবে, 8-9 মাস ধরে চলছে। দেখো, প্রত্যেকটা মেয়েরই পিরিয়ডস হয়, ডেলি হয় কারু? ডেলি অত ফ্লো, শরীরে অত রক্ত থাকে একটা মানুষের? তো এক সময় বলছে, দাদা আমার না ক্লটস বেরোতো, আর শরীরের তরল রক্ত বলে কিছু ছিল না, আমার মাংস মাংস টাইপের এরকম বেরোতো। তো ওই জিনিসটা রাখার পর, তাবিজটা রাখার পর থেকে ও আস্তে আস্তে ওর ভিশন গুলো আস্তে আস্তে কমেছে, ওর ব্লিডিং এর জিনিসপত্রগুলো কমেছে, কমে ধীরে ধীরে একটা সময় না ও একটু সুস্থ হয়ে গেছে এবারে, ঠিক আছে? ও একটু উঠে দাঁড়াতে পারছে, শরীরে জোর পাচ্ছে, খাবার দাবার গুলো শরীরে লাগছে, ওর এতদিন শরীরে লাগছিল না। হঠাৎ একদিন তখনও প্রায় সুস্থ, হঠাৎ একদিন এরকম শুয়েছে রাতের বেলা, ওর পিঠের কাছে কিছু একটা এরকম ঠেকেছে, ওর এরকম স্টোন চিপ জাতীয় কিছু একটা। এবার শোয়ার সময় পিঠে এরকম ঠেকলে তো অসুস্থ হবে, শোয়া যায় তো না। উঠে চাদরটা সরিয়েছে, দেখছে কিছু একটা জিনিস ওই তোষকের মধ্যে এরকম না উঁচু হয়ে রয়েছে। সেখানে প্রত্যেকদিন শুই, কিছু হয় না, এরকম তোষকের মধ্যে কি উঁচু হয়ে রয়েছে। তো ওই ছোট কাঁচি দিয়ে তোষকটাকে একটুখানি কেটে ওখান থেকে না বার করতে চেয়েছে, যে জিনিসটাকে সাইড করি না তো শুতে অসুবিধা হচ্ছে। দেখছে এরকম মাটির ডেলা টাইপের একটা জিনিস, যেটার মধ্যে কিছু সুতো পাকানো, কিছু ঘাস টাস জাতীয় জিনিস শুকিয়ে গেছে। তো এরকম তুলে ও এরকম ড্রেসিং টেবিলের ওপর রেখে তখনের মতন শুয়ে পড়েছে। এবার পরের দিন সকালবেলা ওর মা এসছে, এসে ওকে ডাকতে এসে হঠাৎ করে দেখছে ড্রেসিং টেবিলের ওপর ওরকম একটা জিনিস রয়েছে, মানে সাজা গোজা জিনিসের পাশে ওরকম একটা জিনিস রয়েছে। এবার ওকে ডেকে বলছে, তুই এটা পেলি কোথায়? বলছে, বিছানায় ছিল, আমি এরকম তোষক না জাজিম কেটে বার করেছি। বলে, এটা তো তোর ম্যাট্রেসের তলায় ছিল, মানে স্টিলের খাট, তার উপর হচ্ছে প্লাইউড, তার উপর ম্যাট্রেস, তার উপর তোষক, তার উপর চাদর, মানে ওটাকে কাঠের উপরে রেখেছিল, মানে ম্যাট্রেসের তলায়। বলছে, এটা তো তোর ম্যাট্রেসের তলায় রেখেছিলাম, এটা এরকম ভাবে উঠলো কি করে? ততদিনে ওই লকডাউন ব্যাপারটা আরো খানিকটা ঢিলা হয়েছে। তো দেখছে মেয়েও সুস্থ হয়ে গেছে। তো এই মানে ওর মা আর কি, কিন্তু তাবিজ রেখেছিল তো? হ্যাঁ এক্স্যাক্টলি। তুমি বলছো মাটির মতো কিছু একটা উঠেছে। হ্যাঁ, তাবিজ জিনিসটা এবার তোমাকে একটু ছোট করে বলে দিই কিরকম হয়। তাবিজ একটা কাগজের মধ্যেও করা যায়। তাবিজ এরকম একটা কাগজের মধ্যে বেশ কিছু নাম্বারস লিখে সেটাতে মন্ত্র করে দিল। এবার সেরকমই ধরো কোনো একটা মাটিকে তুমি এরকম হাত দিয়ে চ্যাপটালে, ওটার মধ্যে কিছু একটা লিখে দিলে, মাটিটা ভেজা অবস্থায় লিখে সেটাকে একটা বাঁধন দিয়ে দিলে, ওটাকে শুকোলে ওটা কিন্তু তাবিজ হয়ে গেল। তো ওর মা আর কি, ও সুস্থ হওয়ার পর ওর মায়ের মনে হয়েছে যে ওই সাধিকার সাথে গিয়ে একবার দেখা করে আসা উচিত, কারণ আমার মেয়েকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। মানে তখন বন্ধ হয়ে গেছে সবকিছু, অনেকটা স্টেবল হয়ে গেছে, মানে ও হাঁটাচলা করতে পারছে। মানে এতদিন শুধু মেয়ের রক্ত বেরোচ্ছিল,
এবার মেয়ের মুখ থেকে হাসিও বেরোচ্ছে, এরকম একটা জায়গা। তো ওকে নিয়ে গেছিল সাথে করে। তো নিয়ে যাওয়ার পর ওই সাধিকা বলছে, মানে অনেক বয়স্ক জানো তো, মানে চুল ফুল পেকে গেছে, চোখগুলো ঝাপসা ঝাপসা, কিন্তু কাউকে অস্পষ্ট দেখে না উনি, সবাইকে স্পষ্ট দেখে। ওটা সাধনার জোর। বলছে তোকে তোকে তো রক্তমারক করেছিল রে বেটি। রক্তমারক? রক্তমারক মানে আমাদের ব্ল্যাক তন্ত্রের মধ্যে বা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে অনেক মারণ, উচাটন, বশীকরণ এগুলো তো থাকে, স্তম্ভন, এগুলোর না প্রত্যেকটার একটা করে মানে সাব পয়েন্টস থাকে এটার ভেতরে। রক্তমারণ হয়, তারপরে হচ্ছে কাইন্ড অফ বান মারা। এবার ওকে যেটা আর কি করেছে, বলছে তোকে তো রক্তমারক করেছিল রে বেটি, সেই জন্যই তোর শরীর থেকে অত বেশি রক্ত বেরিয়েছে। বলছে তোর ভাগ্য ভালো, তোর নাক মুখ দিয়ে রক্ত বেরোয়নি। নাক মুখ দিয়ে রক্ত বেরোলে তুই, তোর ভেজাইনা দিয়ে রক্ত বেরিয়েছে মানে তুই শ্বাস প্রশ্বাসটা চালিয়ে যেতে পেরেছিস। তো যদি নাক মুখ দিয়ে রক্ত বেরোতো তুই তো শ্বাস নিতে পারতি না, নাকটা জাম হয়ে যেত একটা সময়, রক্ত শুকিয়ে গিয়ে। তো রক্তমারক ব্যাপারটা কি? রক্তমারকটা মানে এই যে মারণ ক্রিয়ার মধ্যেই একটা পয়েন্ট যেখানে আর কি মানুষের শরীর থেকে রক্ত বেরিয়ে বেরিয়ে সে মারা যায়, মানে শরীর রক্ত শূন্য হয়ে গেলে সে মারা যাবে আর কি। তো সেরকম একটা জিনিসপত্র। কিন্তু বলছে, মানে ও মেয়েটা বলেছিল, বলছে আমার বাবা মায়ের অনেক হাত আছে আমাকে সুস্থ করায়। স্বাভাবিক, প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করে। তো এরকম ভাবে আর কি ও বেঁচে গেছিল আর কি ব্যাপারটা থেকে। তো তারপর ওই ছেলেটার সাথে ও আর কোনো রকম ভাবে আর কি ইয়ে করেনি, কারণ ছেলেটা আর কি আশা করেছিল যে কোনো এক সময় হয়তো ফোন করে শুনতে পাবে যে ও আর নেই, মারা গিয়েছে। তারপর ওর ফোন এসেছিল, ও ফোন ধরেনি। ছেলেটা এভাবে ঘুরে বেড়াচ্ছে? ছেলেটা জানি না। তারপর ছেলেটার খোঁজ আমাকে, আমি বলেছিলাম ছেলেটার সাথে তোর কি কোনো যোগাযোগ হয়েছিল? বলছে আমি আর ওর সাথে যোগাযোগ করিনি শেষের পর থেকে। ও সাথে সাথে আর একটা কথা, মেয়েটাকে না কিছু একটা হাতে দিয়েছিল পরার জন্য। বলছে তোর পোশাক যদিও ছেলেটার কাছে তো কিছু না কিছু হয়তো রয়ে গিয়েছে, ও যদি আবার কিছু করে তোর আবার হয়তো সমস্যা হতে পারে, তো তার জন্য তোকে আমি একটা প্রোটেকশন জাতীয় এরকম একটা জিনিস দিয়ে দেয়। তারপর থেকে ও ঠিক আছে, কিন্তু সাধিকা কিন্তু তারপর বেশি দিন বাঁচেনি আর, জানো তো। এবার অনেক সময় কি হয়, কাউকে বাঁচাতে গেলে না নিজের অনেকটা শক্তি ক্ষয় করে তো তাকে প্রোটেক্ট করতে হয়। এবার সেটার জন্য কিনা জানি না, কিংবা বয়সের কারণে কিনা জানি না, তারপরে কিন্তু খুব বেশি দিন বাঁচেনি, 1-1.5 বছরের মধ্যে উনি মারা গিয়েছেন। মারাত্মক বিষয়, মানে এটা একটা মৃত্যুর থেকেও বাজে একটা পেনের ব্যাপার। এরকম ভাবে অত্যাচার করেছে, টর্মেন্ট করেছে। ওই যে এন্টিটি যাকে দেখতে পেতো স্বপ্নে, সেটা কে ছিল, কি মনে হয় তোমার? সেটা ও তো এক্স্যাক্টলি বলতে পারেনি। আমাকে বলছে দাদা আমি ওরকম একটা পিশাচের ইয়ে দেখতাম। পিশাচ মনে হয়নি আমার, কেন এনা মনে হয়েছে এই যে ছাগলের মতো মুখ, বন মানুষের মতো কিছু একটা, ঠিক আছে, মিশিয়ে একটা। আমার ওটা শুনে ব্যাফোমেটের কথা মনে হচ্ছে। এই নামটা এরকম ভাবে নেওয়া উচিত না, ঠিক আছে। ব্যাফোমেট হচ্ছে সেটানের একটা রূপ। সেটান মানে শয়তানের কথা বলছি, বা শায়াতিনের কথা বলছি। আর মানে ইট ইজ ভেরি মাচ ক্রিপি যে আমার মনে হয় শয়তানকে কোনোভাবে এখানে ইনভলভ করা হয়েছিল ডেফিনেটলি। বা জিনের মধ্যে যে ইবলিস জিন আছে, ইবলিস জিনকে কিন্তু ইসলামে শায়াতিন হিসেবে সুলেমানি তন্ত্র রিলেটেড কিছু বলছো? হ্যাঁ, ওরকমটা হতে পারে। জিন চালনাই হয়তো করা হয়েছে। হ্যাঁ। এবার দেখো, মানে আমার যেটা পার্সোনালি মনে হয় যে এই সকল যে এন্টিটি রয়েছে, যাকে আমরা পিশাচ বলছি বা যাকে ইসলামে জিন বলছে, খ্রিস্টানিটিতে ডিমন্স বলছে, এগুলোর মধ্যে উৎপত্তিগত ডিফারেন্সেস থাকতে পারে। আল্লাহ স্মোকলেস ফায়ার থেকে জিন্সদের বানিয়েছে। আমাদের পিশাচের কনসেপ্টটা একদমই আলাদা। পিশাচ যেমন একটা প্রজাতি, জিনও একটা প্রজাতি। আমার মধ্যে মনে হয় যে কোন একটা কোরিলেশন রয়েছে, আর যখন কোন একটা শক্তিকে চালনা করা হচ্ছে, এদের মধ্যে থেকেই কাউকে চালনা করা হচ্ছে। এক্স্যাক্টলি। এখন এদের ব্যাপারটা আরেকটা ব্যাপার কি জানো তো, এরা যেহেতু বাজে শক্তি, এরা মানুষের সেরকম ভাবে আর কি ভালো কিছু করে না, ভালো কিছু করতে পারে না, কিন্তু ক্ষতিটা প্রচন্ড ভাবে করতে পারে, ঠিক আছে। তো তারপরে ওর বাড়িতে রাখার জন্য সম্ভবত কিছু একটা দিয়েছিল ওর বাড়িতে, মানে ঘরের দরজার সামনে আর কি বেঁধে টেঁধে রাখার জন্য, যে ঘরে থাকিস তুই সেই ঘরের দরজার সামনে এরকম বেঁধে রাখবি।
তারপর থেকে ও নর্মাল আস্তে আস্তে আবার তোর নর্মাল লাইফে ফিরে এসছে, পড়াশুনো করেছে, বাইরম জাতীয় জিনিসপত্র, চাকরি ফাকরিও করছে এখন সম্ভবত। তোমার সাথে বিশেষ কথা এখন আর হয় না, স্বাভাবিক। বিএফিও হয়তো হবে বা হয়ে গিয়েছে, মাঝখানে অনেকদিন সম্পর্ক নেই, তবে সুস্থ আছে। এই যে মৃত্যুর মতো একটা যন্ত্রণা বা মৃত্যু, ঠিক আছে, এই যে মৃত্যু, তোমার কি মনে হয় এই মৃত্যুর পরে মানুষের সাথে কি হয়? মৃত্যুর অনেক পার্সপেক্টিভ আছে কৌস্তব, এবং আমাদের দেহ থেকে যখন আত্মাটা বেরোচ্ছে এটা অনেক ইন্ডিকেশন দেয় যে কোথা দিয়ে আত্মাটা বেরোচ্ছে। চোখ, নাক, কান এ তো হলো, আর একটা হচ্ছে আমাদের নিম্নাঙ্গেও কিন্তু বেশ কিছু ছিদ্র আছে। অনেকের দেখবে মরার সময় সে তাকিয়ে মরে, চোখ খুলে যায়, চোখ খোলা থাকে, তাদের চোখ দিয়ে আত্মাটা বেরোয়, মানে এটা মনে করা হয়। হ্যাঁ, স্বামী বিবেকানন্দেরই সম্ভবত এই ব্রহ্ম যে তালুটা এটা ফেটে গেছিল মৃত্যুর সময়, মানে ওখান দিয়ে আত্মাটা বেরিয়েছে। এবং অনেক সময় দেখবে অনেকে মারা গেলে কেউ টয়লেট করে ফেলে বা পটি করে ফেলে, মূলাধার চক্র দিয়ে আত্মাটা বেরোচ্ছে যখন। তো এটা আর কি আমাদের শাস্ত্রে এরকম ভাবে ধরা হয় যে যেই আত্মারা ওপরের অংশ দিয়ে বেরোয় ওরা তুলনামূলক পজিটিভ, মানে একটু ভালো, পাপ কম করেছে বা দোষ কম পেয়েছে। আর যাদের আত্মাটা আর কি আমাদের নিম্নাঙ্গ দিয়ে বেরোয়, আর নিম্নাঙ্গ দিয়ে বেরোনোর সময় আর কি টয়লেট পটি এরকম জাতীয় জিনিসপত্র হয়ে যায়, তো সেইটা কিন্তু অ্যাকচুয়ালি একটু খারাপ হিসেবে ধরা হয়। এবার দোষের মধ্যে একপাদ, দ্বিপাদ, চতুষ্পাদ, ত্রিপাদ এরকম দোষ থাকে। একপাদ দ্বিপাদ দোষ মোটামুটি মানুষ পায়, আগে পরে পায়। ত্রিপাদ দোষ, চতুষ্পাদ দোষ এগুলো কিন্তু মানে ইনডাইরেক্টলি আর কি পিশাচ যোনি বা প্রেত যোনির এরকম একটা প্রচন্ড ইন্ডিকেশনস থাকে। ইভেন আমি একজনের কাছে শুনেছিলাম যে কোনো দোষ না পাওয়াটাও খুব প্রবলেমেটিক, তাই জন্য দোষ দিয়ে তারপরে তাকে দোষটা রিমুভ করা হয়। হ্যাঁ, ওটা প্রথম পাদ বা দ্বিপাদ দোষ তাকে দেওয়া হয় খুব বেশি হলে। তবে অনেকের ক্ষেত্রে ব্যাপারটা কি জানো তো, যারা মুক্ত প্রাণ আত্মা হয়, যারা পূর্ণ আত্মা হয়, তারা কিন্তু অনেকে দোষ পায়ও না, এবং তাদের দোষ দেওয়ার কোনো প্রয়োজনীয়তাও হয় না। একদমই এরকম একটা বিষয় আছে। এই যে মৃত্যু নিয়ে গরুর পুরাণে অনেক কিছু বলা রয়েছে, তুমি বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস বলছিলে এই বিষয়টা নিয়ে, সেগুলো কিরকম? গরুর পুরাণকে যদি তুমি পড়ো বা ওটাকে নিয়ে অধ্যয়ন করো, ওটা না দুটো দিক দেখতে পারবে। একটা হচ্ছে মানে পূর্ব পার্ট একটা, আর একটা হচ্ছে উত্তর পার্ট। পূর্ব যে পার্টটা আছে ওইখানে না ম্যাক্সিমাম এরকম লেখা আছে যে বিষ্ণুদেবের ধ্যান কি করে করতে হবে, কিভাবে ভক্তি করতে হয়। কিন্তু উত্তর খণ্ড যেটা আর কি আছে ওইখানে কিন্তু লেখা আছে রাক্ষস, দানব, মৃত্যু, নরক, নরকের শাস্তি এবং কর্মফল, মানুষ কি কি শাস্তি পায়, কি কি দোষ করলে, যমরাজ, এইসব সম্বন্ধে লেখা আছে। তো গরুর পুরাণ আমি বলবো সবার যে কোনো স্থানে যেমন তেমন ভাবে পড়া উচিত নয়। গরুর পুরাণ পড়ার কিছু নিয়ম থাকে এবং যেখানে সেখানে আর কি রাখা উচিত না। তুমি যখন তখন আর কি যেরকম সেরকম জামা কাপড় পরছো, মাছ মাংস খাচ্ছ, খেয়ে ওসব ধরছো, ওরকম ব্যাপারগুলো কিছু মেনটেন করা। সেরকম শিব পুরাণের ক্ষেত্রেও তাই। আর হনুমান চালিসার ক্ষেত্রেও আমরা শুনেছি যে মদ আর মাংস খেয়ে কখনো হনুমান চালিসা পাঠ করতেই নেই, কারণ হনুমানজি হচ্ছে পরম ব্রহ্মচারী একজন আত্মা। তো গরুর পুরাণের ব্যাপারটা কিন্তু তাই। এবার গরুর পুরাণে তোমাকে কি নরক সম্বন্ধে দু একটা কথা বলবো? ডেফিনেটলি। গরুর পুরাণে 28টা নরকের উল্লেখ আছে। 28টা নরকের মধ্যে ধরো 5টাকে প্রচন্ড পাওয়ারফুল এবং বেদনাদায়ক বলে মনে করা হয়। আর এই যে নরকের যে কনসেপ্টটা, এটা কিন্তু মানে কিরম বলতো, নরক মানে একটা জায়গা সবাইকে এক জায়গায় গিয়ে ঢুকিয়ে দিলে এরকম ব্যাপারটা কিন্তু নয়। নরকের মধ্যেও কিন্তু অনেক ডিভিশনস থাকে। মানে ধরো জেলখানার মধ্যে যে রেপ করেছে তার জন্য আলাদা রকম কক্ষ, যে সিরিয়াল কিলার তার জন্য একদম চারিদিক থেকে বন্ধ করা কক্ষ, এরকম ভাবে আর কি বিষয়বস্তু আছে। তো এটার মধ্যে ধরো প্রথম যে ভয়ানক একটা পার্ট আছে, সেই নরকটাকে বলে তামিসরাম। তামিসরাম যে নরকটা, এইখানে অ্যাকচুয়ালি চাবুকের ঘা দেওয়া হয়, চাবুক দিয়ে পেটানো হয়। আর এই চাবুকের আঘাত বা এই তামিসরাম নরকে তারাই যায় যারা ধরো
অন্যের সম্পত্তি ছলে বলে কৌশলে চুরি করেছে, এদেরকে মানে যমরাজের সেবক যারা আছে ওই আত্মাগুলোকে তামিসরাম নরকে পাঠায় বা নিয়ে যায়। তারপরে সেখানে হাত পা বেঁধে তাদের চাবুকের আঘাত করা হয়, এবং চাবুকের আঘাত করতে করতে তাদের শরীর থেকে তো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা হয়ে যায়। এটা করতে করতে তারা যখন একটু থিতায় বা একটু দম নেয় বা আবার একটু রিকভার করে, ওদের কিন্তু প্রথম থেকে আবার চাবুক মারা হয়। আর এটা কিন্তু বহু দিন ধরে চলতে পারে। যেমন মহাভারতের শেষের দিকে যদি পড়ো তাহলে একটা জিনিস জানতে পারবে যে যুধিষ্ঠির কিছু সময়ের জন্য নরকে গেছিল, কারণ ওর জীবনে একটা মিথ্যে কথা বলেছিল। ওই নরকের দর্শনটা হয়েছিল, দর্শনটা হয়েছিল অল্প সময়ের জন্য, এইটুকুই নরকবাস ছিল, করে আবার স্বর্গ সে লাভ করে। তো এটা হচ্ছে তামিসরাম নরকে তারাই যায় যারা ওরকম ভাবে লোকের সম্পত্তি চুরি করে নেয়, ওরকম ভাবে শাস্তি দেওয়া হয়। তারপরে সেকেন্ড যে নরকটা আছে ওটাকে বলে হচ্ছে কুম্ভী পাকম নরক। কুম্ভ কথার অর্থ বোঝো নিশ্চয়, এটা কলসি জাতীয় কিছু। কুম্ভী পাকম নরকে যারা যায় সেই সব আত্মাদের ওই বড় একটা কলসির মধ্যে ফুটন্ত তেলে ফেলা হয়, ওটা তাদের পাকানো হয় আর কি। এটা কাদের সাথে হয় আমি বলছি, যারা ধরো নিজের আনন্দের জন্য নিজের স্বার্থের জন্য অন্য মানুষকে কষ্ট দিয়েছে, এটা এরকম আত্মাদের আর কি কুম্ভী পাকাম নরকে নিয়ে যাওয়া হয়, নিয়ে তাদের পাকানো হয়, বাকি এরকম করে তুলে ফেলে দেওয়া হয়। তাদের জ্বালা যন্ত্রণা যখন আবার একটু থিতু হয় আবার তুলে, এটা কিন্তু কয়েক হাজার বছর ধরেও চলতে পারে। মানে তোমার যে কর্ম ফলটা আছে ওটাকে, মানে পাপ, ওটাকে মুছে মুছতে 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 কতটা সময় লাগবে ততটা। তৃতীয় নরকের যে নাম বা কনসেপ্টটা ওটাকে বলা হচ্ছে রাও রভম। এগুলো প্রত্যেকটাই সংস্কৃত টার্মস অ্যাকচুয়ালি। রাও রভমে কি করা হয়, সাপ, বিছে, কাক এইসব দিয়ে মানুষকে খাওয়ানো, মানে ওগুলো দিয়ে মানুষকে ওই আত্মাকে ঠুকরে ঠুকরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ানো হয়। এই রাও রভম নরকে তারা যায় যারা হচ্ছে কি বলবো মানুষকে ঠকায়, ঠিক আছে, মানে যারা জীবদ্দশায় আর কি সাপের মতন কাজ করে, মানে অনেককে দেখবে এক্স কে সাপ বলে, ঠিক আছে। তো এরকম জাতীয় জিনিসপত্র যারা করে আর কি তাদেরকে রাও রভমে পাঠানো হয়। প্রথমে তাদের হাত পা বেঁধে আর কি আগুনের ইয়েতে ফেলে দেওয়া হয়, আগুনের জমিতে, এবং তখন তো তারা উঠে লাফালাফি করতে শুরু করে, এদিক ওদিক পালানোর চেষ্টা করে, এবং ততক্ষণে তাদের হাত পা ছিঁড়ে রক্ত টক্ত বেরিয়ে যায়। আর যখন ওরকম রক্ত টক্ত বেরোনো শুরু হয় তখন তাদের উপর ওই সাপ, বিছে, কাক বা অনেক খতরনাক ইনসেক্টস তাদের উপর ছেড়ে দেওয়া হয়। এটা করতে করতে তাদের শরীরটা একসময় ডিজলভ হয়ে যায়, কিন্তু তারপরে যেখান থেকে ডিজলভ হলো আবার সেই শরীরটা রিফর্ম করে, মানে তাদের আত্মাটা। ওই রিফর্মটা হচ্ছে ওই যমরাজের সেবকের হাতেই। যমরাজ কিন্তু শিকলটা ধরেছে, ওর বডিটা আবার রিফর্ম করছে। রিফর্ম করলো মানে ব্যথাহীন একটা শরীর, দেহ আত্মা, ওর আবার হাত পা বেঁধে ওকে আবার ফর ইটারনিটি এটা চলতেই থাকে, এটা চলতেই থাকে। চতুর্থ যে ভয়ানক নরক বলা ওটাকে বলে প্রাণারোধম। এই প্রাণারোধমে কি হয়, মানুষকে কুচি কুচি করে কাটে যমের সেবকেরা। আর এই শাস্তিটা কারা পায়, যারা প্রাণীকে শিকার করে খায়, ভক্ষণ করে যাদের, তাদেরকে এটা দেওয়া হয়। পুরো কুচি কুচি করে শরীরটাকে কাটা হয়, ওই শরীরটা আবার তৈরি হবে, আত্মাটা, ওকে আবার কুচি কুচি করে কাটা। আমরা সবাই নরকটাতেই যাব যারা ননভেজ আছে। পার্সপেক্টিভ আছে। আমি একটা ছোট্ট করে বলি, তুমি কি শিকার করে খাচ্ছ, মানে তুমি নিজের হাতে শিকার করো কি না? তোমাকে ধরো দুবার কাটলো, তারপরে আবার তোমায় ছেড়ে দেবে, মানে বোঝানোর জন্য বলছি আর কি। মানে তুমি নিজের হাতে কিন্তু শিকার করছো না, বা এমন নয় যে তোমার শিকার না করলে খাওয়া জুটবে না, এরকম জিনিসপত্র কিন্তু আছে। এবার হয় কাদের, ধরো এরকম নরকে বিয়ার গ্রিলস যেতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে যে পঞ্চম নরকটা আছে ওটাকে বলে তাপত মূর্তি, ঠিক আছে। ওইটা হচ্ছে ওই নরকে যাদের নিয়ে যাওয়া হয় সেসব আত্মাদের জ্বালিয়ে দেওয়া হয় হাত পা বেঁধে। আর ওইসব নরকে তারাই যায় যারা অস্বাভাবিক যৌন সম্পর্কে লিপ্ত হয়, প্রচুর যৌন সম্পর্ক করে বেড়াচ্ছে, অনেক মানুষের ক্ষতি করে দিচ্ছে, মানে ধরো একে প্রেগনেন্ট করে দিয়ে পালিয়ে চলে গেল,
তো তাদেরকে নিয়ে গিয়ে হাত পা বেঁধে জ্বালিয়ে দেওয়া হয়, এবং জেলে জ্বলে গিয়ে যাওয়ার পরে তখন যারা আবার ছাই হয়ে গিয়ে আবার বডিটা রিফর্ম করলো, তাদের আবার জ্বালানো হবে। এবার নরকের না 4টে দ্বার থাকে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। পূর্ব দ্বার দিয়ে কারা ঢোকে? যারা ধরো পুণ্য আত্মা, ঠিক আছে, ভালো মানুষ, তারা পূর্ব দ্বার দিয়ে ঢোকে। এবং এই পূর্ব দ্বারে কি কি পাওয়া যায়? ধরো রাজহংস খেলা করছে, মানে রাজহাঁস, সুন্দর ফুলের বাগান রয়েছে, মানে নরকের মধ্যেই এটা? না, নরকের মধ্যে না, মানে স্বর্গের, মানে মৃত্যুর পরে যে দ্বারটা ঢুকছে, আচ্ছা, ওকে, সেই দ্বারটা দিয়ে আর কি পূর্ব দ্বারে ধরো ঢুকছে সে। সেই পূর্ব দ্বারের পথটা হচ্ছে অমৃত পথ বলা হয় ওটাকে, ঠিক আছে। পূর্বের পর আসছে পশ্চিম দ্বার। পশ্চিম দ্বারে কারা যায়? পশ্চিম দ্বারে যায় হচ্ছে সাধু সন্তরা, যারা সাধু সন্ত আছে তারা ওই দ্বার দিয়ে ঢোকে। আর এই দ্বারটা হয় একটু মানে অর্নামেন্টস দিয়ে একটু সুন্দর করে ডেকোরেট করা বা এরকম জাতীয় জিনিসপত্র। উত্তর দ্বার, উত্তর দ্বার দিয়ে কারা ঢোকে জানো? যারা দান, মানে জীবনে দান ধ্যান করে, বা ধরো সে কোনো তীর্থস্থানে মারা গেছে। এই যে অনেক সময় দেখবে বেনারস কাশিতে গিয়ে অনেকে প্রাণ ত্যাগ করে, এটা হচ্ছে ওরকম একটা কনসেপ্ট আছে। তো ওই দ্বার দিয়ে মোটামুটি যারা যায়, এই তিনটে কিন্তু অনেকটা ইজি, মানে অতটা কষ্ট তাদের হয় না। দক্ষিণ দ্বার প্রচন্ড ডেঞ্জারাস একটা দ্বার, আর এটা পাপী আত্মাদেরই সেই পথ দিয়ে যেতে হয়। পাপী আত্মাদের মানে নরকে যাবার পথে 16খানা জায়গা পড়ে। এই 16, তুমি বৈতরণী নদীর নাম শুনেছো কি? এই 16খানা জায়গার মধ্যে কিন্তু বৈতরণী নদীও পড়ে। সাথে সাথে এরকম পড়লো যে আগুনের বৃষ্টি হচ্ছে, এরকম তার মাঝখান দিয়ে ওকে যমের সেবকেরা নিয়ে যাচ্ছে, বা এমন একটা জঙ্গল দিয়ে যাচ্ছে যেটা প্রচন্ড অন্ধকার এবং যেখানে প্রচুর হিংস্র প্রাণীরা আছে, তাকে ছিঁড়ে খাচ্ছে, কিন্তু যমের সেবক তাকে কিন্তু রেহাই দেবে না বা তার জন্য কখনো ওয়েট করবে না। তবে এই 16টা জায়গা দিয়ে যেতে যেতে না যমের সেবক কিছু কিছু টাইম হোল্ড করে, আর এই টাইমটাতে কিন্তু আত্মা কিছু খেতে পায় না। তখন খাবারটা ওকে কে জোগায় জানো? দেখবে আমাদের যখন শ্রাদ্ধ হয়, কেউ মারা গেলে 13 দিন 11 দিন তখন না ছোট ছোট পিণ্ডদান করে, ওইটাই কিন্তু অ্যাকচুয়ালি ওই আত্মার খাবার। আচ্ছা, ধরো কেউ অনেক সময় বলে না যে এখনকার আধুনিক টাইমে আবার এসব কিসের প্রয়োজনীয়তা আছে, তাদের দেখবে কোনো না কোনো ভাবে পিতৃদোষ লাগে বা তাদের বাস্তুতে দোষ লাগে। কারণ কি? ওই আত্মা আর কি অতৃপ্ত রয়ে গেছে, যে আমি এই 16 দিনের জার্নিতে তোরা আমাকে কিছু খেতে দিলি না, এটা ঠিক করিসনি। এবং যারা ওরকম খেতে না পেলে তুমি অতটা পথ অতিক্রম করতে পারবে না। বৈতরণী নদীকে বলা হয় যে রক্ত, মাংস, হাড় এবং সিমেন, মানে বীর্য, এইটা মেশানো তার জল, এইটাকে সাঁতরে যেতে হয়। আর যমের সেবকেরা ধরো জলের উপর দিয়ে হাঁটছে, মানে ওটা ওদের এবিলিটি, ওদের পাওয়ার, কিন্তু ওই চেন যাদের গলায় বাঁধা আত্মা কিন্তু ওটার মধ্যে দিয়ে নাকানি চোবানি খেতে খেতে যাচ্ছে। তো সেখানে যখন হোল্ড করলো, তখন ও খাদ্যটা কি পাবে? শরীরে তো একটু জোর চাই, মানে আমাদের এইটা শরীর ঠিক আছে। তুমি অ্যাস্ট্রাল বডির কথা বলছো? এক্স্যাক্টলি, স্পিরিট বডির কথা বলছো। ওটা কিন্তু তখন মাহাত্ম্য পায়, তখন আর এটা তো জামার মতন। তো ওইটা না করলে কিন্তু গন্ডগোল হয়, এবং অনেক সময় এই কারণে এত কষ্ট ভোগ করতে করতে তারা না যেতে পারে না, কারণ শরীরে শক্তি কম। হ্যাঁ, তখনই হচ্ছে সেই সব আত্মারাই মানে পৃথিবী এবং নরকের বা স্বর্গের ওই পথটার মাঝখানেই আটকে যায়, ওরা কিন্তু যমরাজ অব্দি পৌঁছতে পারছে না। এদের কি বলে হচ্ছে অতৃপ্ত আত্মা। আর যারা সুইসাইড করে বা যারা আত্মহত্যা করে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম জিনিসপত্র ঘটে, কারণ ওদের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে যার আগে পিণ্ডদান করা যায় না। যারা আত্মহত্যা করে বা অপবিত্র ভাবে মরে, তাদের কিন্তু সেভাবে শ্রাদ্ধ হয় না। ভালো করে এটা যদি লক্ষ্য করো বুঝতে পারবে, মানে ওইটা পুরোটাই জিনিসটা তাই না, নয় না। আর আরেকটা বিষয়, মানুষের বডি যখন মানুষের বডি থেকে যখন আত্মাটা বেরিয়ে যায়, পুরোপুরি কিন্তু আমাদের বডি মানে আত্মাটাকে ছেড়ে দিতে পারেনি, আত্মার কিছু অংশ হয়তো শরীরে থেকে যাচ্ছে, মানে ম্যাক্সিমামটা বেরিয়ে গেছে, ধরো 95% বেরিয়ে গেছে, কিন্তু 5% শরীরের কোথাও না কোথাও এলগুলো রয়েছে। সেটা পুরোটা যেতে যেতে প্রায় সময় লাগে 13 থেকে 16 দিন, কিন্তু মারা যাবার তো কয়েক ঘন্টার মধ্যে বডিটাকে দাহ করে দেওয়া হয়। সেই জন্যই ওই আত্মাটার যে ভারী অংশটা, ওটা ডেন্স বডি হয় অনেকটা, ওটা কিন্তু আমাদের আশেপাশে থাকে। তখনই বলে যে 9 দিনের কাজ, কারোর 11 দিনের কাজ, মানে 11 দিন যাবার পর ওটা আস্তে আস্তে
হালকা হয়ে উড়ে গেল, তারপরে আবার আমরা নতুন জীবনে ফিরছি। এবং সেই সময় অনেকে দেখবে মাথা মুড়ায়, নোক টোক কাটে না, মানে এইটা কি, আমরা শোক পালন করছি। যে আত্মাটা আমাদের আশেপাশে রয়েছে তারা দেখছে যে আমার মৃত্যুতে এরা শোকাহত, আমার জন্য কখনো না কখনো এটা কেয়ার করতো। এবং মানে ঠিকঠাক সময় যদি এদের পিণ্ডদান করা হয়, যা যা রিচুয়াল আছে মানা হয়, তাহলে তারা মুক্ত হয়ে যায়। এবং অনেক সময় দেখবে তর্পণ করে, দেখবে মহালয়ের দিন পিতৃতর্পণ বা কিছু, ওইটা কিন্তু মানে যে আত্মা ওইখানে আছে বা পিতৃদেবের আত্মা বা কিছু, তাকে আর কি ওয়ান কাইন্ড অফ মুক্তির দিকে আরো এগিয়ে দেওয়া, তাকে সুন্দর একটা যোনি দেওয়া। কারণ মরার পর মানুষ 84 লক্ষ যোনি পেরোয়, তারপরে আবার মানুষ জন্ম পায়। কেউ আরশোলা হয়ে জন্মাচ্ছে, কেউ পিঁপড়ে হয়ে জন্মাচ্ছে, কেউ গাছ হয়ে জন্মাচ্ছে। আরশোলা, পিঁপড়ে, মশা, এদের লাইফ স্প্যান কতটুকু? আর একটা মশা আজকে জন্মালো, 1.5 দিনের মধ্যে একটা মশা মারা যায়। ওই 1.5 দিনের মধ্যেই হচ্ছে ওর পুরো জীবনটা, ওর 1.5 দিনের মধ্যেই ও 10 বছর কাটাচ্ছে। যেমন ধরো আমাদের একদিন, ধরো আমাদের 1 বছর, এটা ব্রহ্মার কাছে কতটা সময়? আর মিলিসেকেন্ড বা তার থেকেও কম কিছু একটা। তো বিষয়টা হচ্ছে এরকম ভাবেই আর কি চলতে থাকে। মানে তোমার সাথে আদি আজকে কথা বললাম, তোমার সাথে এই পার্টিকুলার নরকের বিষয়টা নিয়ে আলোচনা হলো। মারাত্মক একটা বিষয় ছিল, মানে মৃত্যুর পরের এই অ্যাসপেক্ট নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধারণা রয়েছে। ইভেন তোমার ঘটনাটাও শুনলাম। থ্যাংক ইউ কৌস্তবের আড্ডাতে আসার জন্য। খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার দেখা হচ্ছে নিশ্চয়ই। আর আশা করবো তুমি ভালো থাকো। একদম।